আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখো। কারণ তুমি ব্যাকরণের কিছু দেখো বা না দেখো, অন্তত এই যে বেসিকের যে ক্লাসটা, এটা কিন্তু দেখতেই হবে। কারণ এটা আমাদের গ্রামারের সবচাইতে বেসিক একটা জিনিস। তো এখানে আমরা দেখব, আজকের লেকচারে দেখব হচ্ছে শব্দ এবং পদ নিয়ে। আমরা মনে করতে পারি যে শব্দ এবং পদ হয়তো একই ধরনের জিনিস, একই জিনিস। কিন্তু না, এখানে অল্প কিছু পার্থক্য কিন্তু আছে শব্দ এবং পদের মধ্যে। এটাই আজকে আমরা আলোচনা করব। এটাই হচ্ছে আলোচনার মুখ্য বিষয়। তো চলো আমরা দেখা যাক। আমরা পড়ি, হ্যাঁ? শব্দ এবং পদ নিয়ে। ২ টাই বলতে পারো মোটামুটি সিমিলার জিনিস। কিন্তু এখানে যে ডিফারেন্সটা আছে, এই পার্থক্যটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, আমি বলে নিই তোমাদের। শব্দ ইংরেজি হচ্ছে ওয়ার্ড এবং পদ ইংরেজি হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে হচ্ছে একটা বাক্যের অংশ। একটা কথার অংশ, একটা বাক্যের অংশ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো। অর্থ হলো শব্দের প্রাণ। অর্থ কি? শব্দের প্রাণ। তার মানে একটা শব্দ হইতে হলে সেখানে কিন্তু অর্থ থাকতেই হবে। এবার চলো শব্দটা কি দেখি। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়, তাকে শব্দ বলে। কি বুঝলে? এখানে তোমার ধ্বনি থাক শব্দ তৈরি হয় কি নিয়ে? এটা তো বুঝতে পারলে, তাই না? শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। তাহলে ধ্বনি হইতে হবে, তাই না? একটা ধ্বনি থাকতে হবে অথবা একাধিক ধ্বনি থাকতে হবে। তার মানে তুমি বলতে পারো যে এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়, তখন তাকে কি বলে? শব্দ বলে। তাই তো? যেমন দেখো, এখানে এখানে লক্ষ্য করো। ক, ল, ম। ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম একটা ধ্বনি। ক, ল, ম ৩ টা ধ্বনি একত্রিত হয়ে, একসাথে হয়ে কি হয়েছে? কলম হয়েছে। ঠিক আছে? ৩ টা ধ্বনি একত্রিত হয়ে কি হয়েছে? কলম হয়েছে। তাহলে এই কলমটার আবার অর্থ আছে। যদি অর্থ না থাকে তাহলে কিন্তু সেটা কি হবে না? শব্দ হবে না। তুমি যতই তুমি ধ্বনির মিলন ঘটাও, যতই অনেকগুলো ধ্বনি পাশাপাশি লাগাও, যদি অর্থ না হয় তাহলে কিন্তু শব্দ হবে না। কারণ কি? অর্থই হচ্ছে শব্দের প্রাণ। অর্থ ছাড়া শব্দ হবে না। তাহলে কলম, কলম হয়। তাহলে কলমটা কি? কলমটা কি? কলমটা একটা অর্থ প্রকাশ করে না? কিসের অর্থ? একটা উপকরণের নাম। তো এইটা একটা, তাহলে কি বলা যায়? একটা শব্দ বলা যায়। ঠিক একইভাবে আমি একটা শব্দ, বাজার একটা শব্দ, যাই একটা শব্দ। তাই না? এই সবগুলোই কিন্তু একেকটা শব্দ। কিন্তু এইগুলোর সবগুলোর কিন্তু আলাদা অর্থ আছে। আমি মানে কি বোঝো? বাজার মানে কি বোঝো? যাই মানে বোঝো, তাই না? তো সবগুলোর কিন্তু আলাদা অর্থ কিন্তু আছে। এজন্য কি এদের আলাদা ভাবে কি শব্দ বলা যেতে পারে। কিন্তু এগুলাকে আলাদা ভাবে, এই যে এরকম আলাদা করে রয়েছে, এভাবে কি একটা কোনো মনের ভাব প্রকাশ করা সম্ভব? না কিন্তু। এগুলাকে মনের ভাব প্রকাশ করাইতে গেলে এগুলোকে পাশাপাশি বসে এমনভাবে বসাইতে হবে যেন সেগুলো আমাদের মনের ভাব প্রকাশ করে। সেগুলো যেন আমাদের বোধগম্য হয়। তাই না? এই অর্থপূর্ণ শব্দগুলো জুড়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে থাকে। যেমন এগুলো পাশাপাশি বসাও, আমি বাজার বাজারে যাই। ঠিক আছে? এর পাশাপাশি বসে কি হলো? একটা বাক্য হলো। এখন দেখো, এই ৩ টা কিন্তু আলাদাভাবে একেকটা শব্দ। কিন্তু তারা যখন বাক্যের মধ্যে বসলো, ব্যবহৃত হলো, তখন আমি একটা পদ, বাজার একটা পদ, যায় একটা পদ। বোঝা গেল আমি কি বললাম? এই ৩ টা আলাদাভাবে আমি, বাজার, যাই আলাদাভাবে একেকটা কিন্তু শব্দ। কিন্তু তারা যখন বসে পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করছে, মানে একটা বাক্য হচ্ছে, বাক্যে ব্যবহার হওয়ার পরে এই প্রত্যেকটাকে আলাদা করে একটা পদ বলে। যেমন আমি একটা পদ, বাজার একটা পদ, যায় একটা পদ। তাহলে পদ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটাই শব্দই হচ্ছে কি? একেকটা পদ। এখানে দেখো একটা বিভক্তি যুক্ত থাকে। যেমন বাজার। আগে শব্দটা কি ছিল? বাজার। বাক্যে ব্যবহৃত হওয়ার পরে কি হইছে? বাজারে। বিভক্তি যোগ হওয়ার ফলে কিন্তু অর্থটা প্রকাশ করছে। কি বিভক্তি হইছে? এ। তাই না? বাজারের সাথে এ যোগ হইছে। বাজার এ। তাই তো? তো এই এটাকে বলা হয় হচ্ছে বিভক্তি। তাহলে তোমার শব্দের সাথে যখন বিভক্তি থাকে তখন সেটাকে কি বলে? পদ বলে। বোঝা গেল? শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন ওই শব্দকে কি বলে? পদ বলে। বোঝা গেল? তোমার হচ্ছে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এখানে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে। কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে কি বলে? বাক্য বলে। বোঝা গেল? বাক্যের সংজ্ঞাটা মনে রাখবা। এই ৩ টা অর্থপূর্ণ শব্দ ৩ টা পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ পাচ্ছে, সো এটা একটা বাক্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে কথাটা বললাম, বাজার একটা শব্দ, কিন্তু বাক্যে যখন ব্যবহৃত হইছে, তখন কি হইছে? বাজার এ হইছে। তো এর বাজারের সাথে কি এক্সট্রা একটা এ যোগ হইছে। তাই না? বাক্যে ব্যবহৃত হওয়ার সময় শব্দের শেষে এই ধরনের কিছু বর্ণ যোগ হয়, এগুলোকে কি বলা হয়? বিভক্তি বলা হয়। তাহলে বিভক্তি কাকে বলে? শব্দের সাথে, মানে বাক্যে ব্যবহার হওয়ার লক্ষ্যে তোমার হচ্ছে শব্দের সাথে বাক্যের সাথে আ বাক্যে
বাক্যের মধ্যে শব্দের সাথে কি যে একটা বর্ণ যুক্ত হয়, এক বা একাধিক বর্ণ যুক্ত হয়, সেগুলোকে কি বলে? বিভক্তি বলে। ঠিক আছে? তো শব্দের এই বিভক্তি যুক্ত হলেই তাকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে পদ কত প্রকার? আমরা ৫ প্রকারও বলি, অনেক সময় দেখা যাচ্ছে ৮ প্রকারও বলি। তাই না? এই যে পদ, একটা হচ্ছে সব্যয়, একটা অব্যয়। দেখো সব্যয়ের ভিতরে আছে তোমার কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। এইগুলো হচ্ছে সব্যয়ের অংশ। আরেকটা কি? আরেকটা হচ্ছে অব্যয়। তাহলে আমরা এভাবে টোটাল বলে থাকি ৫ প্রকার। তোমাদের বইয়ে যেহেতু আছে তোমরা এভাবেই জানবা। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তবে এগুলোকে আরেকটু যদি আমরা ডিপ লেভেলে তুমি যদি জানতে চাও, তাহলে সব্যয় এবং অব্যয়। সব্যয় এর ভিতরে কি আছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। আর অব্যয়ের ভিতরেও কিন্তু কয়েকটা টাইপ আছে। তাই না? অব্যয়ের ভিতরেও কয়েকটা টাইপ আছে, ৩ টা টাইপ আছে। প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের পদের প্রকারভেদ, মানে পদ কত প্রকার। এই দুনিয়ায় যত বাক্য আছে, বাক্যের ভিতরে যতগুলো পদ ব্যবহার হয়, সবগুলা পদ কিন্তু এই প্রকারভেদের অন্তর্ভুক্ত। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই শব্দ এবং হচ্ছে পদ নিয়ে আই হোপ আজকে তোমরা যা জানলে, এটা অনেকেই জানতে না। এই বেসিকটা অনেকের অজানা ছিল। তো থ্যাংক ইউ সো মাচ জানার জন্য, শেখার জন্য এবং গৃহ পাঠশালার সাথে থাকার জন্য।